কম্পিউটার বেস এক্সাম অ্যাকচুয়ালি তুলনামূলক আমার কাছে মনে হয় ইজিয়ার, হ্যাঁ। আর সমস্যা, আমাদের মেন সমস্যা কি আপু, ভয়, হ্যাঁ। এখন ভয়ের কারণে আমরা পরীক্ষা দিতে পারি না, ডে বাই ডে টাইম নেই এরকম। চিল থাকতে হবে, পরীক্ষা যেরকমই হোক। কারণ আমার, আমি যতটুকুই পড়ছি আপু, আমি ধরেন যে ওরকম মোটামুটি, কারণ সবকিছু শেষ করে ওরকম ভাবে আমি পড়িনি, স্টাডি করিনি। আমার স্টাডিটা ছিল আম, জানুয়ারি ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল আমার। এরপরে আমি ধরেন যে একটু ফাঁকিবাজি করছি এন্ড তেন। বাট ওই মনের মধ্যে কনফিডেন্সটা থাকতে হবে, আমি যাই করি একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ, এরকম। আর সবচেয়ে বড় জিনিস কি, আমি যেটা দেখছি পরীক্ষা শুরু হওয়ার আগে বা আম, আমি প্রত্যেকটা মডিউল পরীক্ষা দেওয়ার স্টার্ট করার আগে একটা টিউটোরিয়াল হয়, হ্যাঁ, একটা গাইডলাইন দেখায় কিভাবে আপনি অ্যান্সার করবেন, কিভাবে ইয়াগুলি করবেন, সেগুলি দেখায়। আমি পরীক্ষা মানে প্রত্যেকটা টিউটোরিয়ালের শুরু বা শেষে আমি বিসমিল্লাহ করে সত্যি কথা পরীক্ষাগুলি দিছি। আল্লাহর রহমতে প্রত্যেকটা পরীক্ষায় আমার ভালো হয়েছে। আর স্পিকিং এর ক্ষেত্রে ইনস্ট্রাক্টর যেরকমই পড়ুক, কিন্তু নার্ভাস হওয়া যাবে না। আমি একটু নার্ভাস হয়েছিলাম, বাট পরে আমি ক্যাচ আপ করে নিয়েছিলাম যে না, যেরকমই হোক আম, একটা ভালো একটা রেজাল্ট করতে হবে, এই হলো আমার ফিডব্যাক। না, তুমি যে লিসনিং, রিডিং, রাইটিং কম্পিউটার বেসড এর জন্য স্পেসিফিকলি কিভাবে প্রিপারেশন নিছো ওদের সাথে শেয়ার করো। আই থিংক আমি রেকর্ডও করে রাখতেছি, পরবর্তীতে আমি দিয়ে দিব নি হ্যাঁ আপু, তোমাদের আমি গ্রুপে। বলতেছি, আমি বলতেছি। আপু সরি, যে না গেটটা না, খুলতে সমস্যা গেছিলাম। নেই, বলো। আহ, হুম। না আমি আপু প্র্যাকটিস করছি এভাবে, যেমন আহ, আমি যেখানে প্র্যাকটিস করছি একটা পোর্টাল আছে, সেখানে প্রত্যেকটা মডিউলে প্র্যাকটিস করা যায়। এখন আমি চাই আমি প্রতিদিন প্রত্যেকটা মডিউল আমি টাচ করতাম। দিন শেষে প্রথমে আমি ঘুম থেকে উঠে লিসনিং করতাম। লিসনিং করার পর সেটা নিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ আমি অ্যানালাইজ করতাম, না আমার এই এই ভুলগুলো হয়েছে, বা এগুলি ভুলগুলি হয়েছে সেগুলো আমি দেখতাম। এরপর আফটার দ্যাট আমি ধরেন যে রিডিং মডিউল নিয়ে বসতাম, সেটা নিয়ে সলভ করতাম। আর রিডিং এর সবচেয়ে বড় ব্যাপারটা হলো অনেক ট্রিক্স এন্ড টিপস আছে, ওগুলির থেকে সবচেয়ে বড় হলো কোশ্চেনটা বুঝা, আমি কোশ্চেনটা কতটুকু বুঝতে পারতেছি সেই অনুযায়ী প্যাসেজটাও বুঝা, প্যাসেজের লাইনটা। সব পুরো প্যাসেজ বুঝতে হবে সেটা কোনো ফ্যাক্ট না। মানে আমি যে লাইনটা আমার দরকার আমি ওটা বুঝতেছি কিনা, বা আমার কোশ্চেনটা সবচেয়ে বড় মানে আগে বোঝা, যে আমি কোশ্চেনটা ঠিক মতো ক্যাচ আপ করতে পারতেছি কিনা, হ্যাঁ, বুঝতে পারতেছি কিনা। এরপর সেগুলি প্র্যাকটিস করার পর আমি প্রতিদিন ট্রাই করতাম রাইটিং লেখার। টাস্ক ওয়ান, টাস্ক টু দুইটাই আমি লেখা ট্রাই করতাম। এরপর আহ, আর এরপরে আমি স্পিকিং প্র্যাকটিস করতাম মাঝে মধ্যে, বা সামিয়ার সাথে করতাম, এরপরে মাহিমার সাথে করতাম, এরকম। এলো আপু আমার ডেইলি রুটিন, প্রত্যেকটা মডিউল আমি টাচ করতাম। টাচ করার সাথে সাথে আমি ওটা নিয়ে অ্যানালাইসও করতাম। এরপর হলো এগুলো শেষ হয়ে যাওয়ার পরে, এরপর হলো আমি আমার নিজের কাজ, প্রফেশনাল কাজ, আমার বাসার বা অফিসিয়াল কাজ, এগুলি বসে বসে করতাম আচ্ছা, এরকম। মানে এটা তো বুঝলাম। মানে ধরো, তোমার কি মনে হয়েছে যে অবস্টাকল গুলো কি কি হয় কম্পিউটার বেসডে, যেটা ধরো সবার মাথায় রাখা উচিত, যে হ্যাঁ এই অবস্টাকল গুলো হ্যাঁ মিটে হ্যাঁ যাবে, টাইম ম্যানেজমেন্টের হ্যাঁ, বিষয়। অ্যাকচুয়ালি কি মানে আমি টাইম ম্যানেজমেন্টে কোনো ফেস করি নাই। বাট হ্যাঁ, কম্পিউটার বেজে একটা জিনিস ফেস করতে পারে, সেটা হলো টাইপিং এর সময় আশেপাশে মানে মানুষের যে টাইপিং এর সাউন্ডটা, সেটা একটু ঝামেলা দিতে পারে। আর আরেকটা মজার বিষয় কি মানে কম্পিউটার বেজে আমি কিন্তু হেডফোনটাও আমার কানেও পরে থাকতে পারতাছি এখন। যখন আমি লিসেনিং এর পর রাইটিং এ, তখন আমি যখন রিডিং মডিউল বা রাইটিং মডিউলে যদি আমি পড়েও থাকি, ওই ফোকাসটা কিন্তু আমার কম্পিউটারেই থাকতেছে, বা আমার ওই কোশ্চেনেই থাকতেছে, ওই সাউন্ড আর ক্র্যাক করতেছে না। কারণ হলো আমার তো ইনস্ট্রাক্টর হাঁটতেছে, চলতেছে, পেপার বেজেও আমার হাঁটতেছে, আমার ডিস্ট্রাক্ট হইতেছে, আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো হচ্ছে, কিন্তু আমি আমি হেডফোনটা ওই সময় পরে থাকতে পারতেছি, এরকম। কিন্তু যে কেউ যদি আশেপাশে, কেউ যদি জোরে টাইপ করে, এখন এক একজনের এক এক রকমের তো স্পিড রাইটিং এর সময়, তখন তখন হলো একটু ডিস্ট্রাক্ট হইতে পারে। বাট তারা আমাকে এক্সট্রা পেপার দিবে পরীক্ষার সময়, রাইটিং কম্পিউটার বেজে। আমার পয়েন্ট গুলো আমি নোট ডাউন করে রাখতে পারতেছি এই সে পেপারে। এরপর সেই অনুযায়ী আমি তখন টাইপ করতে পারতেছি, কোনো ইস্যু নাই। আমার কাছে মনে হচ্ছে যে পেপার বেস থেকে কম্পিউটার বেসে বেশি ইজি, আর বেশি ফ্যাসিলিটিস, এরকম।
আচ্ছা। কারণ আমাকে এক্সট্রা পেপার সবকিছু দিচ্ছে, তারা ইনস্ট্রাক্ট করতেছে এরকম। সো টাইপিং স্পিড মানে কেমন থাকতে হবে, বা যে ধরো যাদের ভালো না তখন? আপু টাইপিং স্পিড আমি বলি, এখন আপনার কাছে 60 মিনিট আছে, আপনি 60 মিনিটে মাত্র 400, ওখানে 250, এখানে 150, 400-র মতো, এটা কিন্তু এনাফ টাইম। আপনি যদি 1 মিনিট, 1 মিনিটে যদি 30টা ওয়ার্ড করে লিখতে পারেন, অনেকগুলো ওয়ার্ড লিখতে পারবেন। এখন এখন সবচেয়ে টাইপিং স্পিড থেকে সবচেয়ে বড় জিনিস হলো আইডিয়া জেনারেশন করা। আপনি যদি আইডিয়াটা জেনারেট করতে পারেন, আপনি কিন্তু লিখতে পারবেন, আমি মনে করি যেটা। এখন আপনার টাইপিং স্পিড অনেক ফাস্ট, কিন্তু আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন না, তখন তো এই জিনিসটা ইস্যু হয়ে যেতে পারে এরকম। আচ্ছা, যারা এই সামনে টাইপিং পরীক্ষা এর দিবে, থেকে সামিয়া, ফাতিমা, মাহিমা আপু, হুম, হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে নাহিদ ভাইকে করেন। হ্যাঁ, নোবেল ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনার রিডিংটা নিয়ে অবস্ট্রাগল ফেস করতে হয় নাই? কারণ আমরা তো ইউজুয়ালি হচ্ছে স্ক্রিনে রিডিং এ অভ্যস্ত না। এটা নিয়েই মানে আমি নিজেই প্রবলেম ফেস করেছি, তো এই জন্য আর কি। অবস্টাকল বলতে, হ্যাঁ, আমরা তো মানে পুরা আমাদের লাইফের পুরাটা অংশই তো আমরা পেপারে বইয়ে পড়ে আসছি। And আমি মাঝে মধ্যে যেমন পড়তে গেলে ঘুম চলে আসতো, কিন্তু যখন আপনি এক্সাম দিবেন না, এক্সামে প্রেশার থাকবে না, তখন এগুলি হবে না। আর প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, এটা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। হ্যাঁ, আপনি যদি যতক্ষণ প্র্যাকটিস না করতে করবেন, স্ক্রিন প্র্যাকটিস, কারণ দিন শেষে কিন্তু আপনি বাইরে যেয়ে কিন্তু ওই পেপারের থেকে আপনার কিন্তু ওই স্ক্রিনে শিফট হতে হবে। এখন এটা আপনার প্রথম স্টেপ, যে আপনি মুভ করার, আপনার লাইফের প্রথম স্টেপ, যে আপনি এখান থেকে বের হয়ে আপনি যেমন ডিভাইসে কনভার্ট হওয়া এরকম। সামিয়া। আর ওটা প্র্যাকটিস করতে করতে ওভারকাম হওয়া যায়। সামিয়া, মাহিমা আপুর কোনো প্রশ্ন থাকলে করেন নাহিদ ভাইকে। আপু এত প্রশ্ন ছিল আর এত কোশ্চেন করে ফেলছি, না, শোনাও আবার হয়ে করেন গেছে। যাতে অন্যদেরও হেল্প হয় কোয়েশ্চেন্স এর মাধ্যমে, কারণ কম্পিউটার বেস তো আসলে আমার জানা মতে অনেকে কমফোর্ট ফিল করে না। হ্যাঁ আপু, আমার একটা জিনিস বেশি আমি প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে যেটা রিডিং এ আমার কোশ্চেন একটাই, যে রিডিং এর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করার ওয়েটা কি। আর হচ্ছে আম, যখন আমরা রিডিং এর কোশ্চেন থেকে অ্যান্সার গুলা বের করি প্যাসেজ থেকে, ওই হুম, টাইমে আসলে কোন দিকে কি ফোকাস করা উচিত, অ্যান্সার করার প্রপার ওয়েটা কি, আমার এই রিডিং এ বেশি সমস্যাটা হয়। আচ্ছা, আমি বলি। এখন আপনার প্রথমে হলো আমার টার্গেটটা, হ্যাঁ, আমার টার্গেটটা কত, সেটা আগে। যেমন আমার টার্গেট যদি আমার 6 হয়, 6.5 হয়, হ্যাঁ, তখন আমার করতে হবে যে দুইটা প্যাসেজ, যেমন 26টা, আমার 26টার মধ্যে আমার দাগাইতে হবে। এখন আমার মাথায় রাখতে হবে যে আমি প্রথম প্যাসেজ, প্রত্যেকটা কোশ্চেন আমি যেন 2 মিনিটের মধ্যে আমি দাগাইতে পারি বা কমপ্লিট করতে পারি। 20 মিনিট, এখানে 20 মিনিট, 40 মিনিটের মধ্যে শেষ করতে পারি, বা আমার 50 মিনিটে গেল। আমার টার্গেট হলো 6.5 রিডিং এ। তখন আমার ওখানে যদি 26টার মধ্যেও যদি আমার টেস্টটা হয়, বা 22টাও হয়, তখন 22টা হলে আমার 5। আর এর মধ্যে পার্ট 3 আছে, সেখানে আমি কিন্তু এখানে 15 থেকে 20 মিনিট পাচ্ছি, বা 10 মিনিটে পাচ্ছি। 10 মিনিটে কিন্তু আমি পড়েও কিন্তু আমি কিন্তু 14টা, ওইখানে 14টা থাকে, 14টার থেকে আমি কিন্তু 10টা দাগাইতে পারতেছি, বা 8টাই দাগাইতে পারছি। 8টার মধ্যে তোমার 6টা হবে। এভাবে কিন্তু ম্যানেজ করা যায়। এখন আমার আগে নিজে টার্গেট বের করতে হবে যে আমি কতটুকু আমি অ্যান্সার করব। আমার সব দরকার নেই দাগানোর, আমি যেগুলি দাগাবো সেগুলো কিন্তু আমার হচ্ছে কিনা সেটা ইনশিওর করতে হবে, আমি বুঝে দাগাচ্ছি কিনা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো রিডিং এ সবার আমরা কনসেন্ট্রেট দিতে পারি না, কোশ্চেন বুঝি না। ফার্স্টে আমার কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেনের বাংলা মিনিংটা বুঝতে হবে যে কি চাচ্ছে, সেই অনুযায়ী আমার প্যাসেজে সেই লাইনটা পড়তে হবে, কিওয়ার্ড ধরে বের করে, এরপর আমার সেটা দাগাইতে হবে। তখন কিন্তু টাইমটা খুবই ম্যানেজ হয়ে যায়, অ্যান্সারটাও কারেক্ট হয়। হুম, এটা হলো এটাই হলো আমি ফলো করছি এরকম। আমি কিন্তু সব দাগাই না, আমি 40-60 মিনিটে আমি কয়টা দাগাইতে পারছিলাম, 37টা দাগাইছি, 36টা দাগাইছি শিওর হয়ে। এর মধ্যে আমার 29টা হয়েছে। আর বাকিগুলো আমি মাশাআল্লাহ। বাকি 4টা যেগুলো ছিল সেগুলি মানে না পড়েই দাগাইছি এরকম। ওকে। ভেরি গুড, যাক তুমি তোমার প্রিপারেশন। ডেজার্ট স্কোর পেয়ে গেছো। এখন হচ্ছে ঠান্ডা মাথায় দেখে শুনে একটা ভালো কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করো। ভালো কান্ট্রি বলতে মানে আপু, তোমার জন্য যেটা ভালো, হ্যাঁ, আমরা বাঙালি না হয়ে আপু, আমি ডিসাইড
ডিসাইড করছি আপু আমি লন্ডনে যাব। আচ্ছা ঠিক আছে। সবার জন্য বুঝছেন? একজনের জন্য একটা দেশ খারাপ হওয়া মানে এই না, খারাপ হওয়া বলতে দেশ তো খারাপ না, মানে আমার জন্য আমি হয়তো অ্যাফোর্ডেবল না ওইটার জন্য, তাই না? দ্যাট মিনস যে হুম, আরেকজনের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে না। তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল তুমি সেটা খুঁজো, তাই না? একজন বাঙালি হিসেবে, হুম, বাংলাদেশের স্টুডেন্ট হিসেবে আমি বলতে পারি না যে এই দেশ খারাপ ওই দেশ খারাপ। আসলে টার্মটা সেইভাবে যে আমার সার্কামস্ট্যান্স অনুযায়ী কোন কান্ট্রিটা আমার জন্য ভালো চয়েস হবে এবং কোন ভালো। কান্ট্রিটা আমার জন্য ভালো চয়েস হবে না আর কি আসলে। জি সো আপু।